পুলিশকে দলীয় প্রভাবমুক্ত বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সেবা নিতে গিয়ে কেউ যেন হয়রানি না হয় সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের সেবক হন। সাধারণ মানুষ যখন থানায় আসে তারা যেন আপনাদের মধ্যে সেবার মানসিকতা দেখতে পায়। পুলিশের যানবাহন হতে পারে উগ্রবাদীদের হামলার লক্ষ্যবস্তু। নাশকতার আশঙ্কায় দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি, টহল ও তল্লাশি জোরদার। অস্ত্র ও হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 10 দিনের রিমান্ড। রাজধানীতে কলাবাগানের স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে স্বামী আটক। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে জুলাই গণ অভ্যুত্থানে অদম্য ছিলেন সাংবাদিকরা। ইন্টারনেট ব্ল্যাকআউটেও ছিলেন নির্ভীক। জুন শেষে গ্রামীণফোনের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 1200 কোটি টাকা। বাড়ছে মুনাফায় চাপ ও আইনি জটিলতা। ভারতীয় এক নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। নথি থাকার পরেও আমলে নেয়নি পশ্চিমবঙ্গ প্রশাসন। পরিবারের কাছে ফেরার আকুতি ভারতে ফিরে যেতে চাই। আমার ছেলে সন্তানের কাছে, স্বামীর কাছে ফিরে যেতে চাই। এবং ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষার জন্য বেছে নিতে হবে একটিকে। পেন্টাগনের প্রতি মার্কিন ইউরোপীয় কমান্ডের সতর্কবার্তা। আমন্ত্রণ স্টার নিউজে। আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। শিরোনামগুলো দেখছিলেন। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে সেবা নিতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টি সতর্ক করেছেন তিনি। রাজশাহীর সারদায় 27তম ব্যাচের নবীন সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিগত সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় প্রভাব মুক্ত থেকে আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক সংস্থা হিসেবে কাজ করার জন্য তিনি কর্মকর্তাদের আহ্বান জানান। অগস্ট ঘিরে আওয়ামী ফ্যাসিবাদের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে জানিয়ে পুলিশের সতর্কতা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। রাজধানী সহ সারা দেশে নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। অনেক জায়গায় অতিরিক্ত চেকপোস্টও বসানো হয়েছে। গাড়ি এবং মোটরসাইকেল থামিয়ে প্রয়োজনীয় কাগজ পরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন মোড়ে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এর আগে শনিবার এক নির্দেশনায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে কোথাও থামিয়ে রাখলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে। কোনো অবস্থাতেই যানবাহন অরক্ষিত রাখা যাবে না। এছাড়া ডিউটি শেষে থানা, অফিস কম্পাউন্ড ও পুলিশ লাইনসে রাখা যানবাহনের নিরাপত্তাও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সহ অবস্থান করতে হয় এবং তা আবার একটা চুক্তি দ্বারা আবদ্ধ থাকে, তখন সেই চুক্তির মধ্যে একটা সুস্থ সুন্দরের মাত্রাকে বজায় রাখা, এটার জন্য কিন্তু একটা সৃষ্টিশীল একটা মনোজগৎ লাগে। একটা সংসদকেও যদি আমরা একটা প্রতিষ্ঠানের ইউনিট হিসেবে দেখি এবং তার যদি সর্বোচ্চ একটা ইউনিট হিসেবে আমরা রাষ্ট্রকে দেখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনো প্রতিষ্ঠানকে সংহত রাখা এবং সেটাকে একটা শুভ উদ্দেশ্যে ধাবিত করা এবং সেই প্রবাহকে নেতৃত্ব দেওয়া, এটার জন্য কিন্তু একটা আলাদা এক ধরনের দক্ষতা, যোগ্যতা লাগে। সম্ভবত এটাকেই নেতৃত্ব বলে। কেননা নেতৃত্বের দায়িত্ব অনেক যেহেতু বড় থাকে,
অফকোর্স এর মধ্যে নানান রকম কম্পোনেন্ট থাকে, কখনো কখনো কোনো কোনো কম্পোনেন্ট বড় হয়ে যায়, কখনো কখনো শুধু সাহসটাই দেখা যায়, কখনো কখনো শুধুমাত্র প্রেম প্রীতিটাই দেখা যায়, কখনো কখনো কেবলমাত্র ঔদ্ধত্যটাকেই দেখা যায়। তা কখন কোনটা বড় হবে সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করে। কিন্তু সামগ্রিকভাবেই একটা প্রতিষ্ঠানের অন্তর্গত সমস্ত ধরনের সত্তাকে সুসংহত রাখা এবং তার কল্যাণকে নিশ্চিত করা, এমনকি পরবর্তী প্রজন্মের কল্যাণকে নিশ্চিত করার কাজগুলিকে নিশ্চিত করে তার কাজ। তো সেই ক্ষেত্রে আমি আবার আমার ওই পয়েন্টে ফিরে যাচ্ছি যে এই ব্যবস্থাপনার কারণে যেহেতু রাজনীতি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বক্তব্য রাখছিলেন, সরাসরি দেখছিলেন সেটি। অস্ত্র ও হত্যা মামলায় চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড এমনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 বিচারককে রিমান্ডে শুনানি শেষে এই মঞ্জুর করেন। এর মধ্যে অস্ত্র মামলায় 5 দিন ও হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে সকাল 11টার দিকে ডেভিড ইমনকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। এর আগে গেল মঙ্গলবার ভারতে পালিয়ে যাওয়ার সময় কয়েকজন সহযোগী সহ ডেভিড ইমনকে গ্রেফতার করে পুলিশ। একাধিক হত্যা মামলায় গ্রেফতার হওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই মামলা এবং রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। ঠিক কোন মামলায় রিমান্ড মঞ্জুর করা হয়েছে? এখন পর্যন্ত আমাদের জানানো হয়েছে ফটিকছড়ি একটি হত্যা এবং অস্ত্র মামলা, যে দুটি মামলা রয়েছে সেই দুটি মামলায় কিন্তু এখন পর্যন্ত দুজনকে ডেভিড ইমন সহ 5 জনের যে রিমান্ড আবেদন করে পুলিশ 14 দিনের, সেই 14 দিনের বিপরীতে মুতাসিম বিল্লার আদালত তিনি এখন পর্যন্ত 5 দিন করে 10 দিনের যে রিমান্ড আবেদন তিনি মঞ্জুর করেন এবং সেই রিমান্ড আবেদনের পর কিন্তু এখন তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 আদালত তোলা হয়েছে, যেটি কিছুক্ষণের আগে এখানেও শুরু হয়েছে। যে এখানেটি হাটহাজারির একটি সন্ত্রাসী মামলা, মানে চাঁদাবাজি একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর কথা রয়েছে। এছাড়াও এখন পর্যন্ত তার নামে আমরা যতটুকু জেনেছি 34টির বেশি মামলা কিন্তু তার পক্ষে রয়েছে, তার বিপরীতে রয়েছে এবং তার এই মামলাগুলো পর্যায়ক্রমে একের পর এক কিন্তু কোর্টে তোলা হবে বলে আমাদের পুলিশের পক্ষ জানা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি তার পক্ষেও কিন্তু আইনজীবী লড়ছে এবং তার আইনজীবীর পক্ষ থেকে তার যেন এই রিমান্ড আবেদন মঞ্জুর না করা সেই জন্য আবেদন জানানো হয়, কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়ে কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতেই পুলিশের আবেদনের প্রেক্ষিতেই কিন্তু 5 দিন করে মোট 10 দিনের আবেদন মঞ্জুর করে এবং বর্তমানে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 আদালতে আছেন, যিনি আমি যদি তার নামটি বলি একটু, তার নাম হচ্ছেন মোহাম্মদ লোকমান হাকিম। তার আদালতে তোলা হয়েছে কিছুক্ষণ আগে এবং হাটহাজারির যেই মামলা আছে চাঁদাবাজি মামলা, সেই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর কথা রয়েছে এখন পর্যন্ত। তবে তার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু তিনি আলোচিত সন্ত্রাসী এবং শিশু সন্ত্রাসী, সেই জন্য কিন্তু তার এই আদালত পালাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তার মাধ্যমে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। জি, পরিষ্কার। তামিম, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কলাবাগানে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শাশুড়ি ফিরোজা বেগম ও স্ত্রী ফারজানা আক্তার রাত্রি। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি। তিনি জানিয়েছেন পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে শাশুড়ি বাধা দেয়। এ সময় অভিযুক্ত স্বামী প্রথমে স্ত্রীকে ও পরে শাশুড়িকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদানে এই কথা বলেন তিনি। সকালে নতুন এই নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আসেন। এরপর অ্যাটর্নি জেনারেল তাদেরকে সঙ্গে নিয়ে আপিল বিভাগে যান। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে এই নিয়োগ দেওয়া হয়েছে। গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগে চলছে এই শুনানি। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুরুল ইসলাম সরকার সহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পরে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। ৭ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে খালাস দেন। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নওগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে সন্ত্রাসীরা আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। হুমকি ধামকি আর ফোন ট্যাপিং সব মিলিয়ে ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করেই উত্তাল জুলাইয়ের তথ্য তুলে ধরেছিলেন সাংবাদিকরা। পরাজয়ের শঙ্কা ইন্টারনেট ব্ল্যাকআউটের পথ বেছে নেয় পতিত স্বৈরাচার, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের সাহসিকতায় বিশ্ব জানতে পারে বাংলাদেশে নিজ জনগণের ওপর কতটা নির্মম ছিলেন তারই সরকার। রক্তস্নাত জুলাইয়ের অদম্য সাংবাদিক ও সাংবাদিকতার সেই তথ্যই তুলে ধরছেন মৌমিতা মৌ। ২৪ জুলাইয়ে রাজপথে হয় জনবিস্ফোরণ। ফ্যাসিস্ট সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে এ খবর প্রচার করতে পারছিল না দেশীয় গণমাধ্যম। কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, দমন পীড়নের খবর দেয়ায় ৩-৪টি টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেয় সরকার। This area was a stage for violence. এ সময় ঐতিহাসিক এক কাজ করেন আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধিরা। জীবন বাজি রেখে উত্তাল জুলাইয়ের খবর সংগ্রহ করে তা প্রচার করতে থাকেন বিশ্ব গণমাধ্যমে। পেশাগত এই দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন অনেক সংবাদকর্মী। তাদের মধ্যে ছিলেন তৎকালীন ওয়াল স্ট্রিট জার্নালের মুক্তাদির রশিদ রোমিও এবং এএফপির বাংলাদেশ অফিসের প্রতিবেদক মোহাম্মদ আলী মাজেদ। তারা আমাকে ওই সময় বারবার ফোন করে হুমকি দিচ্ছিল, আপনি কোথায় আছেন, আপনি এখনই আমাদের সদর দপ্তরে আসেন। দুইটা পক্ষই আমরা কোনো না কোনো কারণে দেখতে পেয়েছি যে সাংবাদিকদেরকে আসলে টার্গেট করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখানে 6 থেকে 7 জনের মতো সাংবাদিক আমাদের নিহত হয়েছেন এই আন্দোলনে। আল জাজিরার প্রতিনিধি তানভীর চৌধুরী জানান, ওই সময় তার মোবাইল ফোনে আড়ি পেতে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা নজরদারিতে ছিল তার অফিস ও বাসা। I felt that আমাদের ইকুইপমেন্ট কয়েকবার জ্যাম করা হয়েছে। যখন লাইভ করতে গেছি, ধরেন ওখান থেকে একটু আগেও লাইভ করছি, দ্যাট ওয়াজ নো প্রবলেম। আমাদের যেহেতু অন্য টিম আসতে পারে না, যেহেতু ভিসা দেয় নাই, ইট ওয়াজ বেসিক্যালি আপ টু মি অ্যান্ড মাই ভিডিও জার্নালিস্ট টু কভার অ্যাজ মাচ। বাট ওভারঅল আপনি যেটা জিজ্ঞেস করলেন, ডিড উই ফিল থ্রেটেন্ড? ইয়েস উই ডিড। বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানান, আন্দোলনের পুরোটা সময় আতঙ্কে ঘেরা এক পরিস্থিতিতে কাজ করেছেন তিনি। সেলফ সেন্সরশিপে ছিল দেশের বেশিরভাগ গণমাধ্যম, যা এখনো অব্যাহত রয়েছে। কোথাও কোথাও সাংবাদিকরা চাইলেও যে টেলিভিশনগুলোর বা পত্রিকাগুলোর মালিকদের কারণে তারা পারেনি। পরিস্থিতি সে আগের মতোই রইল। যারা একটা অংশ ছিল আওয়ামী লীগের সঙ্গে খুব দহরম মহরম, এখন আরেকটা অংশ তৈরি হয়েছে যারা আরেকজনের সঙ্গে দহরম মহরম। আন্দোলনের খবরাখবরে যেন মানুষ না জানতে পারে, সেজন্য ইন্টারনেট বন্ধ করে রেখেছিল শেখ হাসিনার প্রশাসন। রাস্তাঘাটে যা যা ঘুরছে আমরা কিন্তু সবই কিন্তু লিপিবদ্ধ করছি আমাদের কাজ, কিন্তু পাঠাতে পারছিলাম না। ইন্টারনেট খোঁজার জন্য আমি ঢাকা শহরের সমস্ত যত বড় বড় ইয়েগুলো আছে, কি বলে,
5 তারকা হোটেল আছে, আমি সব জায়গায় ঘুরেছি, কারো কাছে নাই। ইন্টারনেট সেবা নিতে ওই সময়টাতে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের লাইফ লাইন হয়ে ওঠে এপির ঢাকা ব্যুরো অফিস। জুলাইয়ের 18 তারিখ থেকে ইন্টারনেট বন্ধ ছিল। এরপরে বাংলাদেশে কোনো নিউজ পেপার বা যারা বিদেশি নিউজ সংস্থা কারো কাছেই ইন্টারনেট ছিল না। সবাই জানলো যে শফিকের মানে এপির কাছে ইন্টারনেট আছে। তা আমি মনে করছি যাওয়ার হবে। তা আমরা সবাইকে অ্যালাউ করছি, আমরা রেশন করছি, আমাদের প্রত্যেকটা কম্পিউটার আমরা সবাইকে ছেড়ে দিছি, আপনারা করেন, রিপোর্ট করেন। এই সাংবাদিকরা বলছেন, গণমাধ্যম যখন সরকারের তাবেদারি করে তখন সেটি অস্তিত্ব সংকটে পড়ে। তাই সাংবাদিকদের উচিত ক্ষমতাকে প্রশ্ন করা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। গ্যাস সংকট যে পরিস্থিতি চলছে এই বিষয়টি নিয়ে আমরা সরেজমিন জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আমাদের দুইজন সহকর্মী যুক্ত হবেন রাজধানীর মহাখালী থেকে মাজহার মাহবুব এবং পরবর্তীতে নরসিংদী থেকে বদরুল আমিন চৌধুরী। শুরুতেই মাজহারের সঙ্গে যুক্ত হতে চাই। মাজহার, বেশ কয়েক সপ্তাহ ধরে এখন এই গ্যাস সংকট যে পরিস্থিতি সেটি চলছে, আজকে আপনি সরেজমিন কি পরিস্থিতি দেখছেন? ফারদিন, মহাখালীতে কিছুক্ষণ আগে ছিলাম, এখন চলে এসেছি আমরা খিলক্ষেতে নিকুঞ্জর। এই যে এখন যে সিএনজি পাম্পটিতে, সিএনজি ফিলিং স্টেশনে আমরা এখন আছি, এটার কথা যদি একটু বলি, গত কয়েকদিন ধরে চিত্র, গত 15 দিন ধরে এই সিএনজি ফিলিং স্টেশনে কোনো গাড়ি প্রবেশ করেনি। অর্থাৎ সকাল থেকে তারা রাত 11টা পর্যন্ত, এই যে এখন যে ফাঁকা অবস্থা দেখা যাচ্ছে, কর্মীরা এসে অলস সময় পার করছেন, কেউ ফোন টিপছেন, বাহিরে গাড়ি যে প্রবেশ পথ সেখানে তারা আটকে দিয়ে এই যে অলস সময় পার করা, তারা সারাদিন এইভাবেই আসলে তারা দায়িত্ব পালন করছেন। কারণ গ্যাস এইখানে চাপ একেবারেই নাই, যার কারণে হচ্ছে যে তারা তাদের এই যে ডিসপেন্সার মেশিন অফ করে, বন্ধ করে, নজেল একেবারে বন্ধ করে সেখানে তাদের সময় কাটাতে হচ্ছে। তো এইরকম চিত্র আসলে গত কয়েকদিন ধরে রাজধানীতে আমরা নানা ধরনের এরকম চিত্র দেখলাম, যে কয়েকটা জায়গাতে একেবারেই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে তাদেরকে বসে থাকতে হচ্ছে, আবার কয়েকটা জায়গাতে কিছু গ্যাস মিলছে, আবার কয়েকটা জায়গাতে তারা কিছুক্ষণ পর মেশিন চালু করে দেখছে যে গ্যাস পাওয়া যায় কিনা। তো এইরকম চিত্র আসলে চলছে। তবে এই সিএনজি ফিলিং স্টেশনটি নিকুঞ্জতে এবং খিলক্ষেতে, এবং এর ঠিক পাশেই কিন্তু RPGCL এর একটা সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। তাদের কাছ থেকেও আমরা খবর নিয়ে দেখেছি যে আসলে সরকারি যেই সংস্থা তাদের ওইখানেও একই অবস্থা, অর্থাৎ জাতীয় গ্রিডের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু সবার ক্ষেত্রেই আসলে প্রভাব পড়েছে। আপনার কি এখানে গাড়ি অপেক্ষা আছে? কি গাড়ি? প্রাইভেট কার। কতক্ষণ ধরে অপেক্ষা? প্রায় তো 1.5 ঘন্টা। আপনি কি অন্য কোনো সিএনজি স্টেশনে যান নাই? গেছি, অন্য পাম্পও বন্ধ আছে। বন্ধই পাইছেন সবগুলা? জি। কোথায় গেছিলেন? এই তো নিকুঞ্জ এইদিকে বন্ধ আছে, এরপরে এয়ারপোর্টের সামনে বন্ধ আছে, এরপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর প্রেসার উড়ায়। মানে এনই সব বন্ধ। আর এই পাম্প কতক্ষণ ধরে খারাপ আছে? তাই আমি 1.5 ঘন্টা ধরে। এরা কি রাত 11টার আগে চালু করে? এটা তো পাওয়া যায় না, মানে প্রেসার আইলে চালু করবো, প্রেসার না আইলে করবো না, এরকম অবস্থা প্রতিদিন। আপনার কি 8:30 বন্ধ করছে? চালু ছিল 8:30 বন্ধ করছে, লাইনে গ্যাস আসে না। আসলে যারা গাড়ির চালক রয়েছেন এই এলাকার, তারা তো এইখান থেকে যে দূরে গিয়ে অন্য কোনো এলাকাতে গ্যাস নিতে যাবেন, সেই গ্যাস তো থাকতে হবে, যার কারণে এই বন্ধ সিএনজি স্টেশনের সামনে ওনাদেরকে ঘন্টার পর ঘন্টা থাকতে হচ্ছে। এবং এই সিএনজি স্টেশন আসলে কখন খুলবে, কখন চাপ পাবে, তারও কিন্তু ঠিক নাই। ফাঁকে জি মাজহার, আমরা মোটামুটি একটি পরিষ্কার ধারণা পেলাম ফিলিং স্টেশন, সিএনজি ফিলিং স্টেশনগুলোর, যেটি রাজধানীতে। আমরা রাজধানীর বাইরের চিত্রও জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে অলরেডি যুক্ত আছেন নরসিংদী থেকে বদরুল আমিন চৌধুরী, এবং ইতোমধ্যে আরও একজন সহকর্মী সাভার থেকে যুক্ত হয়েছেন সোহান সিরাজি। শুরুতেই নরসিংদীতেই যেতে চাই। বদরুল, আমাদের একটু জানবেন নরসিংদীতে এই যে জনভোগান্তি, যে জনদুর্ভোগের পর্যায়ে পৌঁছেছে, সেটির চিত্র একটু জানতে চাই আপনার কাছে।
আসলে আপনি যেমনটি বলছেন যে জনদুর্ভোগ বা জনভোগান্তি, এই ভোগান্তি কিন্তু নরসিংদীতে মানে ত্রিমাত্রিক আকার ধারণ করছে, অর্থাৎ ত্রিমুখী যেই সংকট, গ্যাস সংকটের ফলে যে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু বিরাজ করছে। আমার পেছনে লক্ষ্য করবেন যে যে যানবাহনের লম্বা সারি, এটি কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি। বিভিন্ন পাম্পে আমরা গিয়েছি, ফিলিং স্টেশনগুলোতে গিয়েছি, সেখানে আমরা একই চিত্র লক্ষ্য করছি এবং তারা বলছেন যে গ্যাস সরবরাহ স্বল্পতার কারণে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চালকদের সাথেও কথা বলছি, তা এখন আমরা একজন চালকের সাথে কথা বলবো, তাদের বর্তমান পরিস্থিতিটা কি। এখন আজ 15 দিন ধরে পাম্পের মধ্যে গ্যাসের সংকট। আমরা 3বার 4বার গ্যাস লোন লাগে, কিন্তু গ্যাস লোয়া ফ্যাশন নাই, 80 ফ্যাশন, 300-400 টাকা গ্যাস লোয়া, এর বেশি লোয়া না। এখন কি করা যায়? আসলে এরকম কিন্তু এই যে দুর্ভোগের কথা যে বললেন, এগুলো কিন্তু প্রত্যেকটা যানবাহনের চালকেরই একই অভিযোগ যে গ্যাস সরবরাহের পাশাপাশি প্রেশার একেবারেই কম থাকায় গ্যাস সরবরাহ যেই স্বল্প পরিমাণ রয়েছে সেটি দিয়ে কিন্তু সংকুলন করা সম্ভব হচ্ছে না, এই চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এবং এর ফলশ্রুতিতে প্রত্যেকটি পাম্পেই কিন্তু এই ধরনের যেই ধরনের জটলা সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই অবস্থা কিন্তু শুধু এখানেই নয়, বিভিন্ন ফ্যাক্টরিতেও কিন্তু এই ধরনের অবস্থা বিরাজ করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গৃহস্থলীর কাজে যেই গ্যাস ব্যবহৃত সেখানেও একই সমস্যা থাকার কারণে গৃহিণীরা কিন্তু বেকায়দায় পড়েছেন। তো এই ছিল আমার কাছে নরসিংদী থেকে গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি। জি বদরুল, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম নরসিংদীর যে গ্যাস সংকটের পরিস্থিতি সেটি সম্পর্কে। সাভারেও আমরা একটু যেতে চাই, সোহান আমাদের সঙ্গে যুক্ত আছেন। সোহান, সাভারের গ্যাস সংকটের পরিস্থিতি একটু জানতে চাই। সাভার তো আসলে একটি হাব, বিভিন্ন দূরপাল্লার গণপরিবহন সেই অঞ্চল দিয়ে আসলে যাতায়াত করে, এছাড়াও কলকারখানার চিত্র তো আমরা জানি। কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন, সাভারে যেহেতু দুটি মহাসড়ক রয়েছে, এই দুটি মহাসড়ক ধরে কিন্তু বিপুল পরিমাণ দূরপাল্লার যানবাহন চলাচল করে থাকে। তবে এখানকার চলাচলরত যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বলা যায় যে বেশিরভাগই ডিজেল চালিত বাস। তবে এবং এই মহাসড়ক দুটিতে কিন্তু সিএনজি অটোরিকশা চলাচলও কিন্তু নিষিদ্ধ। সেই কারণে সাভার অঞ্চলে কিন্তু আমরা সিএনজির দেখা পাই না। তবে ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে প্রাইভেট কার, সেই প্রাইভেট কার চালকরা কিন্তু বেশ বিপাকেই রয়েছিল এই বেশ কিছুদিন যাবত। তবে গত 3-4 দিন যাবত বলা যায় সাভারে গ্যাসের কিন্তু চাপ কিছুটা বেড়েছে এবং এখন যে পাম্পটিতে রয়েছে সেখানে কিন্তু 200-র উপরে কিন্তু পিএসআই এর যে গ্যাসের প্রেসার সেটি কিন্তু রয়েছে। সেই কারণে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আমার পাশে যে সিএনজিটি দেখতে পাচ্ছেন, এই সিএনজি চালক কিন্তু ঢাকার যে নবাবগঞ্জ রয়েছে সেখান থেকে কিন্তু তিনি এখানে এসেছেন এবং তার যে প্রয়োজনীয় যে গ্যাস সেটি নেওয়ার জন্য কিন্তু তিনি এখানে এসে সেই গ্যাসটি কিন্তু সংগ্রহ করেছে। আমরা একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা 2 এক আসন থেকে সাভার আসছি গ্যাস নিতে। সাভার থানা স্টেশন আছি এখন বর্তমান। তো অনেক সময় সিরিয়াল ধরছি, সিরিয়াল ধরে যে গ্যাস পাইছি, আমি এই গ্যাস দিয়ে 2টা টিপ মারার পর আমার গাড়ি আবার বন্ধ রাখতে হবে। আমি আপনাদের ওই এলাকায় কি গ্যাস নেই? না, আমাদের দুয়ারনগঞ্জে গ্যাস নাই। বিগত আমলে যত এমপি মন্ত্রী আসছিল তারা সবাই বলছিল গ্যাস নেবে, কিন্তু কে আনপন্থী গ্যাস নেয় নাই, কিন্তু প্রতিশ্রুতি দেয় সবাই নির্বাচনে। জি ধন্যবাদ। জি ফারদিন, যেমনটি জানাচ্ছিলাম, আসলে সাভারের যে গ্যাস সংকট সেটির পরিস্থিতি বলাটা অনেকটা এমন যে এই ছিল আমার কাছে সাভারের গ্যাস সংকট নিয়ে সবশেষ তথ্য। জি সোহান, পরিষ্কার, অর্থাৎ যেই গ্যাসের প্রেশার সেটি অত্যন্ত কম এবং এই জনদুর্ভোগ এখনও চলমান। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সরেজমিন সেই গ্যাস সংকটের যে পরিস্থিতি সেটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন। বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জান দেব জুলাই দেব না শীর্ষক আলোচনা সভা চলছে। বক্তব্য রাখছেন এই মুহূর্তে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সেক্রেটারিয়েট বিল্ডিং থাকতে হবে বিচারালয়ে, সেটা করাও হয়েছিল, কিন্তু বিএনপি সরকার এসে বাতিল করেছে। প্রত্যেকটা জায়গায় আমরা আনডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। ফলত এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে, কারণ তারেক রহমান যিনি বলেছেন যে জনগণের ভোটে উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, এই ভোট একটা ভোট ছিল না, 2টা ভোটে হয়েছেন। ফলত একটা ভোট মানবেন আরেকটা মানবেন না, এই সুবিধা আপনাকে অত দেওয়া হবে না। যেটা সত্যি বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, আপনাকে ওটা মানতে হবে। যদি না মানেন
তাহলে যেই গদি জনগণের, সেই জনগণের গদি জনগণ ফেরত নিয়ে নিবে। অনেকেই সরকারি অফিসে বসেছে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী গদিতে বসেই মনে করা শুরু করছে এটা আমার গদি। এই গদিতে অনেক লোক গিয়েছে, এসেছে, গদিটা হলো ক্ষণস্থায়ী। এই গদি বাংলাদেশের জনগণের, ফলত বাংলাদেশের জনগণের গদিতে যারা বসবে বাংলাদেশের জনগণের পক্ষেই থাকতে হবে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের সবচেয়ে বড় লড়াই, সেটা হলো আমাদের ভাইদের বিচার। আমি প্রায় এই যে গ্রামে গঞ্জে গিয়েছিলাম, গত 20 থেকে 20 দিন গ্রামে গঞ্জে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, ডিরেক্টলি প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের সাথে হলো পথসভা করেছি। বিভিন্ন জায়গায় হলো আওয়ামী লীগের লোক ঘোরাফেরা করতেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কিভাবে বের হয়েছে, বললো যদি কেউ ছাত্রদের খুন করে তার মার্কেট ভ্যালু বাইরে যায়, ওসি এবং ওইখানের স্থানীয় নেতারা বসে 5 লক্ষ টাকা দিলে মুক্তি পাওয়া যায়। ওসির রুমে বসে ওই দলের নেতা এবং ওসি বৈশা, ওসি বলে 2 লাখ টাকা রাখি, ওই নেতা নেয় 3 লাখ টাকা, বলছে তারা ছেড়ে দেন। এরকম পুরা বাংলাদেশে যারা আমাদেরকে খুন করেছিল, খুনের মহাযজ্ঞ চালিয়েছিল, তাদেরকে হলো মুক্তি দেওয়া হয়েছে। এবং তারা এলাকায় গিয়ে যারা রাজপথে নেমেছিল তাদেরকে ধমক দিচ্ছে, তাদের ফ্যামিলিকে ধমক দিচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আর যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদের তো কথা বাদই দিলাম। আপনি দেখেন সাবের হোসেন চৌধুরী এখনো বাহিরে কেন, কারা মুক্তি দিয়েছে? আমরা ওই সময় আমরা এখনো চুপ করে আছি। বিএনপিতে যারা এখন বড় বড় মন্ত্রী, তারা ওই সময় আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীর জন্য হলো লবিং করেছিলেন আমাদের কাছে। তো ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন, আমরা সেই সময় বলেছিলাম 1 টাকাও ছাড় দেওয়া যাবে না। যদি কোনো যারা আমাদের খুনি, কোনো খুনিকে ছাড় দেওয়া হয়, তাহলে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় এসে তাদের বিচার করব। আগাগোড়া যে কথাটা, তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। দর্শক, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য রাখছিলেন, সরাসরি দেখছিলেন সেটি। এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল সালাম বক্তব্য রাখছেন, সরাসরি সেখানে যুক্ত হব। এবার আমাদের সরকার প্রধান মাননীয় তারেক রহমান উনি খুব কনসার্ন, উনি চেষ্টা করছেন যে নাগরিক সুযোগ সুবিধাগুলোকে কীভাবে নিশ্চিত করা যায়। আগে এগুলো কেউ দেখেন এইভাবে করাও হয় নাই, কাজে এখন করা হচ্ছে। আগে শুধু কথার কথা ছিল, এখন কথাটা এখন সেটাকে কার্যকর করা হচ্ছে। আপনাদের ধন্যবাদ। নিয়মিত লভ্যাংশ আর শক্তিশালী ব্যবসায়িক ভিত্তির ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার প্রতীক গ্রামীণফোন। তবে সম্প্রতি মুনাফায় চাপ, ঋণ বৃদ্ধি ও কিছু আইনি জটিলতায় পড়েছে এই প্রতিষ্ঠানটি। চলতি বছরের জুন শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1200 কোটি টাকায়। আরও জানাচ্ছেন তামজিদ আহমেদ। দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন। শুরু থেকেই প্রতিষ্ঠানটির মৌলভিত্তি শক্ত অবস্থায় থাকলেও গেল কয়েক বছর মুনাফায় চাপ পড়েছে। অন্যদিকে বেড়েছে ঋণ ও দেখা দিয়েছে নিরীক্ষা সংক্রান্ত আইনি বিরোধের মতো জটিলতা। 2020 সালে যেখানে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল 3700 কোটি টাকার বেশি, 2025 সালে তা কমে হয়েছে 2958 কোটি টাকা। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে নিট মুনাফা হয়েছে 1421 কোটি টাকা, যা গেল বছরের একই সময়ের চেয়ে 6% কমেছে। প্রতিষ্ঠানটি যখন মুনাফা চাপে আছে তখন ঋণের বোঝাও বাড়ছে। 2020 সালে যেখানে গ্রামীণফোনের ঋণ ছিল 124 কোটি টাকা, গেল বছর শেষে তা 5.5 গুণ বেড়ে হয়েছে 700 কোটি টাকা। আর চলতি বছরের প্রথম 6 মাসেই প্রায় 500 কোটি টাকা বেড়ে ঋণের স্থিতি দাঁড়িয়েছে 1195 কোটি টাকা। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা। এদিকে বিটিআরসির সঙ্গে প্রায় 12,500 কোটি টাকার নিরীক্ষা সংক্রান্ত আইনি বিরোধ ও বাংলাদেশ রেলওয়েকে প্রায় 132 কোটি টাকা পরিশোধ সংক্রান্ত আইনি বিরোধ রয়েছে প্রতিষ্ঠানটির। গ্রামীণফোনের ভাষ্য, আইনি প্রক্রিয়ায় বিরোধ সমাধান করা হবে। অঙ্কটা তো অনেক বড় এবং পুরো প্রসেসটা নিয়েই একটা ডিসপিউট রয়েছে, যেটা যেভাবে করা হয়েছে, বেশ কিছু হিসাব যেভাবে করা হয়েছে, সেটা নিয়ে আমাদের একটা পজিশন আছে এবং আমরা বিশ্বাস করি যে জিনিসটাকে যদি একটু ট্রান্সপারেন্টলি দেখা হয় তাহলে হয়তো এখানে একটা বড় একটা সলিউশনের একটা সুযোগ রয়েছে। তো সেইভাবে আমরা বেশ কিছু লিগ্যাল স্টেপও নিয়েছিলাম। আমরা বিটিআরসির সাথে কথা বলছি, আমরা আলোচনা করছি, কেন এই জিনিসটা সলভ করা দুই পক্ষের জন্যই খুবই জরুরি।
2021 থেকে 2025 সময়ে গ্রামীণ ফোন নিয়মিত 330% পর্যন্ত নগদ লভ্যাংশ দিয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসের জন্য দেয়া হয়েছে 105% অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ। প্রতিষ্ঠানটি প্রথম মোবাইল অপারেটর হিসেবে 2009 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। বছরে কারো ভাগ্যে জুটছে 205 টাকা, কেউ বা পাচ্ছেন 210, আর ভাগ্য যদি আরও সুপ্রসন্ন হয় তাহলে 300 টাকা পর্যন্ত পাবেন কতিপয় শিক্ষার্থী। এটি এক বছরে। ঐতিহ্যবাহী ঢাকা কলেজের দরিদ্র তহবিলের এমন সহায়তার কথা শুনে হতবাক শিক্ষার্থীরা। তারা যেটি জানিয়েছেন যে বিষয়টি অপমানজনক। অন্যদিকে শিক্ষাবিদরা বলছেন এই যুগে এমন সহায়তা শিক্ষার্থীদের সঙ্গে উপহাস। ফারাদ বিন নূর বিশেষ রিপোর্ট করেছেন। 1 টাকায় 8 মণ চাল পাওয়া শায়েস্তা খারামল নয়, অথচ দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার অঙ্ক দেখলে মনে হতে পারে ঢাকা কলেজ যেন এখনও সেই যুগেই আটকে আছে। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর ভাগ্যে বছরে জুটছে মাত্র কয়েকশো টাকা। দরিদ্র তহবিল থেকে এবছরে একজন শিক্ষার্থী গড়ে পাচ্ছেন 366 টাকা। সবচেয়ে কম সহায়তা পাচ্ছেন প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের 8 জন শিক্ষার্থী পাবেন 205 টাকা করে, আর একজন পাবেন 210 টাকা। এছাড়া 300 টাকারও কম সহায়তা পাচ্ছেন আরও 5 বিভাগের শিক্ষার্থীরা। বিভাগগুলো হলো সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং বাংলা। 400 টাকার নিচে সহায়তা পাচ্ছেন ইতিহাস, গণিত ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে 500 টাকার নিচে সহায়তা দেয়া হচ্ছে দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, ইংরেজি এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। এছাড়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা পাবেন 550 টাকা, পরিসংখ্যান বিভাগে 700 টাকা, ব্যবস্থাপনা বিভাগে 900 টাকা, আর সর্বোচ্চ 1050 টাকা করে পাচ্ছেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। স্নাতক পর্যায়ে ভর্তির সময় প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে দরিদ্র তহবিলের জন্য 25 টাকা করে ফি নেওয়া হয়। 19 বিভাগের 1600 শিক্ষার্থীর কাছ থেকে আদায়কৃত এই অর্থের পরিমাণ 40,000 টাকা। সেই অর্থ থেকেই বাছাইকৃত 109 ছাত্রের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে। এর চেয়ে সাহায্য না দেওয়ার চেয়েই বেশি ভালো। তো যে ফান্ডিং দিয়ে শিক্ষার্থীদের উন্নতি হবে না, তো সে ফান্ডিং শিক্ষার্থী বান্ধব হতেই পারে না। এমন একটা অ্যামাউন্ট দেওয়া উচিত যেন শিক্ষার্থীদের এই টাকাটা কাজে লাগে। শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীদের কাছ থেকে নয়, অসচ্ছল মেধাবীদের পড়াশোনার পূর্ণ সহায়তা আসতে হবে সরকারি তহবিল থেকেই। এই টাকা দিয়ে সে কি করবে? এই টাকা তো তার কোনো কাজেই লাগতেছে না, এটা তো এক ধরনের উপহাস। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া লাগবে কেন? এই টাকাটা গভর্নমেন্টের কাছ থেকে আসবে। শিক্ষা বাজেট কিন্তু ফেরত যায় প্রতি বছর, যা বরাদ্দ করা হয় ব্যয় হয় না, অব্যয়িত থেকে যায়। সেই টাকাটা দিয়ে আমরা এই মেধাবীদেরকে যদি আমরা এই মেধাবৃত্তিটা আমরা চালু করে দেই, এটাই হলো নিয়ম, সারা দুনিয়াতে এটাই নিয়ম। ঢাকা কলেজ অধ্যক্ষ বলছেন সীমাবদ্ধতার কথা। এটি ছাত্রদের মধ্যে বন্টন করতে গিয়ে আমরা খুবই বিড়ম্বনায় পড়েছি, কারণ আবেদনের সংখ্যা অনেক বেশি ছিল। সেই ক্ষেত্রে অ্যালুমনাইদের আহ্বান করব তারা যেন এই বিষয়ে এগিয়ে আসে। প্রতি বছরই দরিদ্র তহবিল থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়, কিন্তু এবার যা দেয়া হচ্ছে তা বিগত সময়ের চেয়ে খুবই নগণ্য। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিও ঢাকা কলেজে আসন সংখ্যা সীমিত করায় এই তহবিলে অর্থ এবার কম এসেছে। তাই আগামীতে শিক্ষার্থীদের বড় অঙ্কের টাকা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছেন শিক্ষা সংশ্লিষ্টরা। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। ফরিদপুরের নগরকান্দার রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে 9 বছরের এক শিশুর মরদেহ। শনিবার রাত 9টার দিকে তারাকান্দি রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা জানান বিকেল 5টার দিক থেকে শিশুটি নিখোঁজ ছিল। সন্ধ্যার পরও বাড়ি না ফিরলে শুরু হয় খোঁজাখুঁজি। রাতে পুলিশের সহায়তায় উদ্ধার হয় মরদেহ। পুলিশ জানায় এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 2 জনকে। পরিবারের পক্ষ থেকে চলছে মামলার প্রস্তুতি। গোপালগঞ্জের কাশিয়ানীতে যুবকের সঙ্গে স্কুল ছাত্রীকে নির্যাতন করা হয়েছে গাছে বেঁধে। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন 8ম শ্রেণীর ওই ছাত্রী। গত সোমবার দুপুরে রাথুথর উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এই ঘটনা। ওই ছাত্রীর অভিযোগ, 28 জুলাই স্কুল চলাকালে তাদের 2 জনকে ধরে স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানে গামছা দিয়ে বেঁধে রাখা হয় গাছের সঙ্গে। উপস্থিত কয়েকজন ছড়িয়ে দেন ঘটনার ভিডিও ধারণ করে। ঘটনায় স্থানীয় বিএনপি নেতা নয়ন গোলদার সহ কয়েকজন জড়িত বলেও দাবি তার।
পুলিশ বলছে এই ঘটনায় ভিকটিম ও অভিযুক্ত কাউকেই পাওয়া যায়নি, মামলাও হয়নি। তবে অভিযুক্তরা পলাতক বলে দাবি পুলিশের। ভারতীয় এক নারীকে আসাম সীমান্ত দিয়ে পুশিন করার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানিয়েছেন, পরিচয় প্রমাণে পরিবারের সদস্যরা বিভিন্ন সরকারি নথি হাজির করলেও তা আমলেই নেয়নি পশ্চিমবঙ্গ প্রশাসন। উল্টো ডিটেনশন সেন্টারে আটকে রেখে বিমানে করে পাঠানো হয় আসামে। সেখান থেকে আরও কয়েকজনের সঙ্গে ঠেলে দেওয়া হয় বাংলাদেশের সীমানায়। দুই দেশের সহায়তায় নিজ দেশ ও পরিবারের কাছে ফিরতে চান ভুক্তভোগী নারী। ভারতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র অনুযায়ী তার নাম শাহিদা ফকির, যিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দা। তবে জন্মভূমির ঠাঁই হারিয়ে পুশিনের শিকার শাহিদা আশ্রয় নিয়েছেন সাতক্ষীরায়। শাহিদার দাবি, মুম্বাইয়ে বাজার করার সময় সিআইডি পরিচয়ে তাকে আটক করে নেওয়া হয় ডিটেনশন সেন্টারে। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। এরপর বিমানে করে নেওয়া হয় আসামে। সেখান থেকে আরও কয়েকজনের সঙ্গে জোরপূর্বক ঠেলে দেওয়া হয় বাংলাদেশের অভ্যন্তরে। তোর এসব ডকুমেন্টস সব মিথ্যে বলি আমার বাড়ির থেকেই একটুখানি ফোন চেয়েছিলাম, তো ওরা সব নিয়ে এসেছিলো ডকুমেন্টস, তা ওদের দেখা করতে দিচ্ছিল না, তাও বলছে না হবে না, এসব মিথ্যে। বাংলাদেশে প্রবেশের পর অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী নারী। পরে তাকে আশ্রয় দেন কলারোয়ার ভাদিয়ালি গ্রামের কৃষক আবুল বাশার। এরপর থেকে সেখানে আছেন শাহিদা। বেনাফুল ডাক্তার বাড়ি থেকে ওষুধ নিয়ে বাড়ি আসার সময় দেখি রোডের সাইডে কাদামাটি অবস্থায় কান্দা করছে। তাই আমি জিজ্ঞাসা করছি এখানে কাঁদছে কেন, তা বলতেছে যে আমার এরম ইন্ডিয়ার বিএসএফে ধরি জোরপূর্বে আমার বাংলাদেশে পার করতেছে। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি বিজিবি, আর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে অনিশ্চিত আশ্রয়ে থাকা শাহিদার আকুতি একটাই, আর তা পরিবারের কাছে ফেরার। আমি এখন চাই আমার দেশে ভারতে ফিরে যেতে চাই, আমার ছেলে সন্তানের কাছে, স্বামীর কাছে ফিরে যেতে চাই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে ইআরএফএ কর্মশালা চলছে এই মুহূর্তে। খন্দকার গোলাম মোয়াজ্জেম তিনি বক্তব্য রাখছেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তারা কাজ করে থাকেন এবং গুরুত্বপূর্ণ কাজ তারা করছেন। এছাড়া আমাদের সিপিডি রয়েছে এখানে। সিপিডি এখানে নীতি বিশ্লেষণ বা নীতি সম্প্রসারণ বা গবেষণার কাজগুলো আমরা করছি, আমি সেই প্রতিষ্ঠান রিপ্রেজেন্ট করছি। এবং রয়েছে ক্লিন, যেটি হচ্ছে কোস্টাল লাইভলিহুড কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক। ক্লিন যারা সারা দেশে কমিউনিটি অ্যাওয়ারনেসের কাজগুলো, রিনিউয়েবল এনার্জি অ্যাডাপশনের জন্য তারা বড়ভাবে কাজ করছেন। এবং তার প্রধান হিসেবে এখানে ক্লিনের জনাব হাসান মেহেদি, চিফ এক্সিকিউটিভ অফিসার ক্লিন, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আপনাকেও ধন্যবাদ। এবং এছাড়া আরও রয়েছেন আমাদের এখানে সোলশেয়ার মূলত এনার্জি স্টোরেজ, স্মার্ট গ্রিড স্টোরেজ বা ব্যাটারি এবং ডিআরই সিস্টেম নিয়ে তারা কাজ করে থাকেন। সোলশেয়ারের পক্ষ থেকে মিস্টার ইশতিয়াক আহমেদ, ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনোভেশন, তিনি উপস্থিত রয়েছেন। জনাব ইশতিয়াক, আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে যুক্ত হবার জন্য। আমরা শুরুতে যেটা হবে যে আমরা তাদের কাছ থেকে এই প্রত্যেকটি মেম্বার অর্গানাইজেশনগুলো কি কাজ করছে সেটি সম্পর্কে আমরা তাদের কাছ থেকে শুনবো। তবে আজকের যেটা আমাদের বড় আপনাদের কাছে যে মেসেজটা দেওয়ার, যে এই মঞ্চটি আগামীতে আরও সম্প্রসারিত হবে এবং এই মঞ্চের মাধ্যমে আমরা এই যে বিকেন্দ্রায়িত নবায়নযোগ্য জ্বালানি, আপনারা সচরাচর দেখেন যে একটা জায়গায় বিদ্যুৎ উৎপাদন হয়, সারা দেশে ছড়িয়ে যায়। এখন অনেক বেশি ছোট ছোট আকারে সারা দেশে বিদ্যুৎ উৎপাদিত হবে। সেই কাঠামোটির জায়গায় আমরা আগামীতে কাজ করতে চাই সরকারের সঙ্গে, বেসরকারি খাতের সঙ্গে, ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে, এবং সেই জায়গাটিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এবং একই সাথে আজকে আমরা অর্গানাইজেশনগুলোর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব এবং একই সাথে যে ধরনের সহযোগিতা দরকার সরকারের কাছ থেকে এবং সাংবাদিকবৃন্দ আপনাদেরও যদি প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমরা এই। খুলনায় একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন, কিন্তু অধিকাংশ ভবনেই নেই পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন ব্যবস্থা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে হাসপাতাল, শপিং কমপ্লেক্স সহ বাণিজ্যিক ভবনগুলো। সম্প্রতি নগরীর একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের পর বিষয়টি আবারও সবার নজরে এসছে। বিশেষজ্ঞরা শঙ্কিত, এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
প্রায় 10 লাখ নাগরিকের বসবাস খুলনা মহানগরীতে, যেখানে দিন দিন বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। আবাসন ও বাণিজ্যের পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য হাসপাতাল ও ক্লিনিক। অভিযোগ উঠেছে অধিকাংশ ভবনেই নেই ন্যূনতম অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর উঠে এসেছে এই চরম অব্যবস্থাপনার চিত্র। যে রাস্তার পাশে যে উচ্চতার বিল্ডিং বানানোর কথা তার চেয়ে বেশি বানালে যারা বিএনবিসি তৈরি করেছে, বিধান তৈরি করেছে, তার হিসাব করে তৈরি করেছে, তার ব্যত্যয় ঘটবে। সেক্ষেত্রে আমি বললাম যে ওই অঞ্চলের জনঘনত্ব, ট্রাফিক কনজেশন, জলাবদ্ধতা সব কিছুর উপরে ইম্প্যাক্ট করবে। নগরীর মজিদ সরণির গাজী মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র। প্রায় 2 যুগের পুরনো 500 বেডের এই মেডিকেল কলেজ হাসপাতালেরও নেই কোনো জরুরি নির্গমন সিঁড়ি। খুলনা শহরে অনেক ভবনে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন ব্যবস্থা নাই। এক্ষেত্রে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পক্ষ থেকে আমরা নিয়মিত পরিদর্শন করে তাদের পরামর্শ দিয়ে থাকি। এদিকে নিরালা, শেখপাড়া ও বাগমারার মতো এলাকায় সরু গলিতেই গড়ে উঠেছে সুউচ্চ ভবন। জায়গা না ছেড়ে রাস্তার গা ঘেঁষে ভবন তৈরি করায় তৈরি হচ্ছে চরম দুর্যোগ ঝুঁকি। আমাদের কিছু নীতিমালা আছে, যে নীতিমালার আলোকে আমরা বাড়িঘর করার অনুমতি দিই এবং আমরা তাদের প্ল্যান পাস করি। তো এই নীতিমালার বাস্তবায়ন করার জন্য যে যারা এগুলো করছে না, যারা বিল্ডিং কোড অনুযায়ী বাড়ি করছে না অথবা ফায়ারের ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নেই, সেই সব ক্ষেত্রে আমাদের সারা কেডিএতে আমাদের মাত্র 2 জন বিল্ডিং ইন্সপেক্টর। বিশেষজ্ঞদের মতে সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে খুলনা বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে পড়ার শঙ্কা রয়েছে। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা। বন্ধু ছোট্ট একটি শব্দ, তবে তার গভীরতা পরিমাপের কোনো যন্ত্র নেই কোনো আনুষ্ঠানিক বিদায়, থাকে না পাওয়া না পাওয়ার হিসেবের খাতাও। সময়ের সাথে সাথে বন্ধু বাড়ে, আবার দিন দিন ছোটও হয় সেই তালিকা। বন্ধু দিবসে শামীম বিশ্বাস এই প্রতিবেদনটি করেছেন। আচ্ছা বন্ধু, তুই বলতো তুই সব থেকে বেশি ভালোবাসিস কারে? বাবারে আর আমার মারে। বন্ধুত্বের কোনো সংজ্ঞা নেই, উপসংহার নেই। কেন তুই আমার ভালোবাসিস না? তোর তো ভালোবাসি। বন্ধু মানে যেন আপাদমস্তক আরেকটা আমি, আমারই আয়না। মজা করতে পারি না, তুই বন্ধু আবারও মারলি। অভিধানে বন্ধু হয়তো একটি শব্দ, তবে সেই একটিমাত্র শব্দেরও যে রয়েছে হাজারো অনুভূতির কালিতে লেখা একটি অভিধান, যে আশ্রয় সহজ, সুন্দর আর সাবলীল, যেন সব মুশকিল আসান। শৈশবের বিকেল, খেলার মাঠ আর ভাগ করে খাওয়া টিফিনের আনন্দ একসময় হয়তো ঝুলে যায় ধুলোমাখা স্মৃতির ক্যালেন্ডার। অথচ সেই স্মৃতির ভিড়ে কিছু মুখ কখনো পুরনো হয় না, কিছু নাম কখনো হারায় না। ও হচ্ছে এখন ইউকেতে, অনেক আগেই চলে গেছে। ওর সাথে এখন আর ওইভাবে দেখা হয়নি, বাট আগের সময়গুলো তো খুব ভালো ছিল। তো ওকে বলবো আই মিস ইউ। বয়স বাড়ার সাথে বড় হয় বন্ধুত্বের সংখ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম, স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, নতুন কর্মস্থল, বাড়তে থাকে বন্ধু। কিন্তু শেষ পর্যন্ত কজন লেপ্টে থাকে বুকে? 22 বছর পর আমরা রমনা এসেছি, কিন্তু বন্ধুত্ব আমাদের 45 বছরেরও বেশি। অ্যাকচুয়ালি আমরা সেই ছোট্টবেলা থেকে স্কুল ফ্রেন্ড। আনুষ্ঠানিক কোনো বিদায় নেই, নেই না ফেরার কোনো ঘোষণাও। অদ্ভুত এক সম্পর্ক। বন্ধু মানে যে কাঁধে হাত রেখে সাহস জুগিয়ে বলে, আছি তো, দেখিস সব ঠিক হয়ে যাবে। রাত 1টার দিকে এমন হয়েছে যে বন্ধুরা আমি ফোন দিয়ে দিছি, বন্ধু আমার ভাল লাগতেছে না, আমি বাইরে হব। বাইক নিয়ে দেখেন যে রাত 1টার দিকে বন্ধু চলে এসছে। আমার ব্যাপারে কিভাবে তা আমি জানি না, বাট আমার কাছে হচ্ছে গিয়ে এরা আমার কাছে একটা ওপেন ডায়েরি। প্রতিদিন কথা না হলেও দূরত্বে হারায় না সত্যিকারের বন্ধুত্ব। সময়ের হঠাৎ দেখাই মনে হয় যেন মাঝখানে কাটেনি কোনো সময়। এই তো সেদিনই দেখা হলো। এই যে পেছনের যে লেক পাড়ে যে মানুষগুলোকে দেখছেন, তারা আসলে শুধুমাত্র পরিবারের সাথে এসেছে এমনটি নয়। তাদের মধ্যে বেশিরভাগই এসেছেন তার বন্ধুকে সাথে নিয়ে। সময়ের সাথে মানুষ বদলায় তাদের ঠিকানা, কিন্তু তাদের হৃদয়ের গহীনে কিছু মানুষ থেকে যায় যারা আসলে ঠিকানা বদলালে কিংবা সময় বদলালেও বদলে যায় না। কিন্তু যারা থাকে
দেখা না হোক, আড্ডা না জমুক, একটা ফোন কল কিংবা ছোট্ট একটি বার্তায় জানতে চাই, বন্ধু কেমন আছিস তুই? শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে ফুরিয়ে এসছে মার্কিন নৌ সামরিক সক্ষমতা। ফলে ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র যে কোনো একটির নিরাপত্তাকে বেছে নিতে পেন্টাগনকে সতর্ক করেছে ভূমধ্যসাগর নিয়ন্ত্রণ করা ইউরোপীয় কমান্ড। দ্রুত ডেস্ট্রয়ার না পেলে ইসরায়েলকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিতে বাধ্য হবে বলেও সতর্ক করেছে কমান্ড। এমন পরিস্থিতিতে ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা থেকে আবারও পিছু হটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে যুদ্ধ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরও ইরানে বড় ধরনের হামলার হুমকি দিচ্ছিলেন ট্রাম্প, কিন্তু সেই হুমকি থেকেও এবার সরে আসতে হলো ট্রাম্প প্রশাসনকে। যুক্তরাষ্ট্র যে চরম সংকটে পড়েছে তা উঠে এসেছে মার্কিন ইউরোপীয় কমান্ডের সতর্কতায়। পরিস্থিতি এতটাই শোচনীয় যে ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পেন্টাগনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড। চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মার্কিন নৌ সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান অ্যালেক্সাস গ্রিনকেভিচ বলেছেন, অতিরিক্ত একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার না পেলে ইসরায়েলকে আর সুরক্ষা দিতে পারবে না মার্কিন বাহিনী। ফলে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিতে বাধ্য হবে কমান্ড। পেন্টাগনকে পাঠানো এক গোপন চিঠিতে অ্যালেক্সাস এ সতর্কবার্তা দেন। ইরানে হামলার পর থেকেই ইসরায়েলকে রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র, এমনটাও উল্লেখ হয়েছে প্রতিবেদনে। যুদ্ধজাহাজ সংকটে দুই ফ্রন্টে যুদ্ধ একসঙ্গে সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেও জানিয়েছে ইউরোপীয় কমান্ড। এমন সংকটের মধ্যে ইরানের বিরুদ্ধে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিলেও শনিবার হঠাৎ ওই পরিকল্পনা বাদ দেওয়ার ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। তা সত্ত্বেও ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আমাদের কাছে অনুরোধ করেছে যেন আমরা হামলা স্থগিত রাখি, কারণ এরই মধ্যে একটি সম্ভাব্য চুক্তির মৌলিক শর্তগুলোতে সমঝোতা হয়েছে। এদিকে জর্ডান, বাহরাইন, কাতার ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং দ্রুত দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। কাজী শাহরিন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ। আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে।